নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদেরকে শোনাবো সন্ধ্যায় দুজনের পার্ট 2। আমার গল্প তো শেষ হলো, এবার তুমি শুরু করো। এই কথাটি বলার পর এবার আমি শুরু করলাম। হ্যাঁ স্যার, আমি ভূতে বিশ্বাস করি এবং বলা ভালো আমি দেখেছি। মিতিনদা বলল, তাই নাকি? আমি বললাম হ্যাঁ, তবে সেটা পিশাচ, জানেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এদের শক্তি ঠিক কতটা হয় তা আমি দেখে তুলনা করতে পারবেন না আপনি। আমি যা দেখেছি ও উপলব্ধি করেছি তাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না যে ওটা কোনো প্রেত শক্তি, কোনো সাধারণ মানুষ বা কোনো সাধারণ প্রাণী নয়। শোনাও শোনাও, শীঘ্রই শোনাও, মিতিনদা বলল। এরপর আর মিতিনদা কোনো কথা বলেনি, আমি শুরু করলাম। তখন আমার বয়স 17। আমার ছিল মাছ ধরার ব্যাপক নেশা। অবশ্য আমাদের একটা ছোট পুকুর ছিল, এমনকি আজও আছে, এবং তাতে মাছ চাষ এখনও হয়। এছাড়াও কোথাও বেড়াতে গেলেও আমি মাছ ধরতে যেতাম। মাছ খেতে খুবই যে ভালোবাসতাম এমনটা নয়, আসলে মাছ ধরাটাই ছিল একটা নেশা। একদিন আমার বন্ধু প্রদীপ, এমনিতে সে বড় শহরেই থাকে, খুব একটা গ্রামে আসে না, তবে যখন আসে কিছুদিন থেকেই যায়। সেই খবর দিল তার গ্রামে নাকি একটি পুকুর আছে এবং তাতে নাকি মাছ অনেক আছে, কিন্তু ইদানিং 2 বছর থেকে কেউ মাছ ধরে না। মাছ ধরা তো দূরের কথা, ওই পুকুরটার আশেপাশেও নাকি কেউ যায় না। আমি জিজ্ঞেস করলাম কেন? সে উত্তর দেয়, জলে নাকি জল পিশাচ এর আবির্ভাব ঘটেছে। গ্রামের লোক নাকি তেমনটাই বলছে। আমি জিজ্ঞেস করলাম তুই? সে বলল, আমি বিশ্বাস করি না, বুঝলি, কিন্তু ওই ভুল ধারণা তোকে ভাঙতে হবে। আমি বললাম কেন? তুই ভাঙতে পারলি না ভুল ধারণা? ভাঙবোটা কী করে? জীবনে কখনো মাছ ধরতে নামিনি, আর বিন্দুমাত্র সাঁতার জানি না। জলে নেমে কি বিপদে পড়বো তুই ভেবেই দেখ একবার। পুকুরটা গভীর। সত্যি তোকে দেখে মায়া হয়। গ্রামের ছেলে হয়ে তুই সাঁতার জানিস না, তোরও বা দোষ কোথায়? গ্রামে থাকিসই বা কদিন। ছাড়, আমি যাব, দেখি কোথায় তোদের জল পিশাচ। এরপর আমি ওদের গ্রামে গেলাম। আমাদের গ্রাম আর ওদের গ্রামের মধ্যে মাঝে কেবল 2টি গ্রামের ফারাক। গ্রামে পৌঁছেই ওদের বাড়িতে উঠলাম। তারপর আর কি, ওর মা ওকে ঠাঁটিয়ে 2 চর বসানো, আর আমাদের দুজনকে খুব বকাঝকা করলো। আসলে প্রদীপের মা শিক্ষিত, কিন্তু কয়েকদিনের জন্য গ্রামে এসে গ্রামের মানুষদের সঙ্গে ছেলের এই হঠকারিতা সে খুব একটা পছন্দ করলো না। আমরা দুজনেই এত কিছু সত্ত্বেও কিন্তু নিজেদের সিদ্ধান্ত থেকে নড়লাম না। তখন এক প্রকার বাধ্য হয়েই ওই গ্রামের পুরোহিত শ্রী কমলানন্দ ভট্টাচার্য মহাশয় আমাদের দুজনের হাতে 2টি রক্ষা কবচ বেঁধে দিলেন। শ্রী কমলানন্দ ভট্টাচার্য মহাশয় ছিলেন বিখ্যাত একজন ব্রাহ্মণ। তিনার নাকি অনেক আশ্চর্য ক্ষমতা ছিল, এমনটা আমাদের এই জেলার অনেকেই মানত। এখন যদিও তিনি বেঁচে নেই, তবু ওই সময়ের মানুষ যারা আছে তারা এখনও তাকে যথেষ্ট শ্রদ্ধা করেন। আমাদের ওইসব কবচ টবচে খুব একটা বিশ্বাস ছিল না, কিন্তু আপত্তি করলাম না, না হলে হয়তো যেতেই দিত না। আমার বন্ধু প্রদীপ ওনাকে দাদু বলতো। তো বেশ, আসল কথায় তাহলে ফিরে আসি। তো আমরা পুকুর পাড়ে গেলাম। আমাদের সঙ্গে কেউ যায়নি, শুধু প্রদীপের বাবা সঙ্গে এসেছিল, তবে তাকেও প্রদীপ চলে যেতে বলল। তিনি গেলেন ঠিকই, কিন্তু আমাদের কথা দিতে বললেন কোনোভাবেই যেন জলে না নামি। আমরা কথা দিলাম। এরপর পুকুরের ধারে বসলাম দুজনে। আমার কিন্তু পুকুরটা সত্যি স্বাভাবিক মনে হচ্ছিল না।
পুকুরের জল টলটল করছে, কোনো পাঁক বা আবর্জনা জমে নেই, অথচ জলটা আলকাতরার মতন গাঢ় কালো। বড়শিতে একটা কেঁচো লাগিয়ে ছিপ ফেললাম। কয়েক মিনিটেই একটা মাছ লাগলো, কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই ছিপ তুলছি, মাছ নেই। এমন বেশ কয়েকবার হলো। তখন একটা ছোট্ট মুঠো টোপ জলের ঠিক মাঝে গোল করে ছুঁড়ে দিলাম, দেখতে মাছ ঠিক কোথায় আছে এবং সমস্যাটা কী হচ্ছে। মাছগুলো এক জায়গায় জড়ো হচ্ছে, ঠিক, তার মানে মাছ আছে। কিন্তু মাছগুলোকে খুবলে খেতে খেতে মাছ জলে একটা বিকট বীভৎস মাথা উঠে এলো। আমরা দুজনেই তাকে দেখলাম, আর সেই বীভৎস প্রাণীটি আমাদের দেখলো বোধহয়। আমি নিশ্চিত বলতে পারি ও কোনো ইহজগতের নয়। ও জল থেকে মাথা তোলা মাত্র পুকুরের চারপাশে কালো মেঘ ঘিরে উঠল। ওর চোখ দুটো বরফের গোলার মতো, তাতে কোনো কালো অংশ নেই। আমি আর সঠিকভাবে বলতে পারবো না তার বৈশিষ্ট্য, কারণ আমি বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে পারিনি। তবে নিশ্চিত ও কোনো দৈত্য দানব, কোনো সাধারণ প্রাণী হতেই পারে না। এ কি সন্দেহ নয়, ও আমাদেরকে সত্যিই দেখে ফেলেছে। আমাদের দিকে এগোতে লাগলো। আমাদের প্রাণ শক্তি যেন শেষ হতে বসেছে। আমি তো বোধহয় এখনই হার্ট ফেল করব, এমনই মনে হচ্ছিল। এক চুল নিজেকে সরাতে পারছিলাম না। ভাবলাম উঠে ছুটে পালিয়ে যাব, কিন্তু কেমন যেন একটা মায়াজালে আমি আবদ্ধ হয়ে আছি। হয়তো পিশাচ নয়, আমাদের ভয়ই আমাদের মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু চোখ দুটো বিস্ফোরিতভাবে তাকিয়ে আছি প্রাণীটির দিকে, কিন্তু আশ্চর্য, প্রাণীটা আমাদের কাছে পৌঁছতেই পারল না। আমাদেরকে ধরার যেন প্রবল ইচ্ছে, কিন্তু কিছুতেই যেন পৌঁছতে পারছে না। ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আমাদেরকে দাদু একটা রক্ষা কবচ দিয়েছিল। কিছুক্ষণ ছটফট করার পর প্রাণীটা আবার জলের অতলে চলে যেতে লাগলো, আর আমরাও সংবিদ ফিরে পেলাম। প্রাণ নিয়ে দৌড় দিলাম। কিছুটা গিয়ে দেখি পুরোহিত মশাই দাঁড়িয়ে আমাদের দেখে মৃদু হাসছে, কিন্তু মুখে প্রকাশ করলেন না, শুধু বললেন, চলো তাহলে বাড়ি। গ্রামের মানুষের ভুল ধারণা ভাঙতে হবে তো নাকি। বোঝাই যাচ্ছিল তার কথার মধ্যে ব্যঙ্গ আছে। প্রদীপ বলল, কেন ঠাট্টা করছেন দাদু? আমাদের আর একটু হলে প্রাণ বেরিয়ে যেত। আমরা গ্রামের মানুষের কাছে স্বীকার করলাম, হ্যাঁ, ওখানে কিছু আছে যা অস্বাভাবিক, এক বীভৎস জন্তু। এরপর আমিই বললাম, আচ্ছা পুরোহিত মশাই, আপনি তো অনেক তন্ত্রবিদ্যা জানেন, আপনি ওকে ভাগাতে পারেননি? তিনি উত্তর দিলেন, পারি, কিন্তু যতক্ষণ পুকুরে একটিও মাছ আছে, অর্থাৎ ওই প্রাণীটার খাদ্য আছে, ততক্ষণ ওর শক্তি যথেষ্টই। যেভাবে শিকার করতে শুরু করেছে, বেশি দিন আর মাছ থাকবে না। যখন মাছ শেষ হয়ে যাবে, ওর খাদ্যাভাব আসবে, প্রাণীটা নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে। তখন ওর ব্যবস্থা নেওয়া সহজ হয়ে যাবে, তাই ধৈর্য ধরতে হবে। এরপর আমি বাড়ি ফিরে এলাম। কয়েক মাস পর খবর পেলাম পিশাচটিকে পুরোহিত মশাই পুকুর থেকে বিদেয় করেছে। বুঝলেন মিতিনদা, আমি ভুল দেখেছি এমনটা আমি ধরে নিতেই পারতাম, যদি না আমি স্বচক্ষে ওকে দেখতাম। আর তার চেয়েও বড় কথা, আমি ছাড়াও আরও দুজন জলপিশাচটিকে দেখেছে। চলুন চলুন, গল্পে গল্পে অনেকটা রাত হয়ে গেল, খাওয়া দাওয়া সেরে নিই, ঘুমোতে হবে, কাল আবার যেতে হবে ডিউটি।